গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমি দারুণ একটা কন্টেন্ট নিয়ে এসেছি। আমি একটা বই কিনেছিলাম দুর্গাপুজোর সময়। সেই বইটা আমি অনেক দিন ধরে খুঁজেছিলাম, কিন্তু পাইনি, কোথাও দিয়ে ভুলে গেছিলাম। এবার পুজোর সময় আমি যখন মহাকাল দর্শন করতে গেছি উজ্জয়িনীতে, তো সেখান থেকে ইন্দোর থেকে আমি রিটার্ন করেছিলাম। তো ইন্দোর থেকে ফেরার পথে আমি একটা বইয়ের দোকানে ওই বইটা পেয়েছিলাম। আমি তোমাদেরকে দেখাই। বইটা হচ্ছে ঋত্বিক সিংয়ের। রাইটার হচ্ছেন খুবই বেস্ট সেলিং অথার ঋত্বিক সিং, এবং তার বইটার শিরোনাম হচ্ছে হাউ টু স্টপ ওভার থিঙ্কিং ফর এভার। মানে আমরা যে ওভার থিঙ্কিং করি, সেই ওভার থিঙ্কটা একদম আজীবন কী করে আমরা স্টপ করব, সেটারই প্রসেস বলা হয়েছে এতে। এবং তার সাথে ওভার থিঙ্কিং করাটা কতটা খারাপ আমাদের শরীরের জন্য, আমাদের আমাদের বডির জন্য, আমাদের মাইন্ডের জন্য কতটা মানে পয়জন এটা ওভার থিঙ্কিংটা, সেটাই এখানে তুলে ধরেছেন। তো তাহলে চলো শুরু করা যাক। এটাতে আমি তো পুরো বইটা এখনও পড়া হয়ে ওঠেনি, কিছুটা পড়েছি এবং ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি দাগ দিয়ে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তোমরা চাইলে বইটা পারচেজ করতে পারো। ঋত্বিক সিং সবাই খুবই জানে, খুবই ফেমাস বই এটা, হাউ টু স্টপ ওভার থিঙ্কিং ফর এভার। তো শুরু করছি। তো এখানে একজন বলছে যে আমরা সবসময় কি করি। এখানে যেমন বলছে, when you focus on the things that are in your control, you save yourself from future anxiety। মানে এখানে বলছে যে যখন তুমি ফোকাস দেবে যেটা তোমার কন্ট্রোলে আছে সেটার প্রতি। আমরা সবসময় ফোকাস দিই কিসে, যে যেটা আমাদের কন্ট্রোলের বাইরে, যেটা আমরা কন্ট্রোল করতে পারি না, সেগুলোকে, সিচুয়েশন, মানুষ, এগুলোকে আমরা কন্ট্রোল করতে চাই। কিন্তু ওগুলো তো আমাদের হাতে নেই। আমাদের হাতে আছে আমরা নিজেদের ফিলিংস, নিজেদের থট, নিজেদেরকে আমরা কন্ট্রোল করতে পারবো। নিজেদেরকে চেঞ্জ করার পাওয়ার আমাদের নিজেদের হাতে আছে। তো সেটাই বলছে যে when you focus on the things that are in your control, মানে তোমার কন্ট্রোলে যেটা আছে সেটার প্রতি ফোকাস দাও, তাহলে ইউ সেভ ইয়োর সেলফ ফ্রম ফিউচার অ্যাংজাইটি, তাহলে ভবিষ্যতের অ্যাংজাইটি থেকে তুমি মুক্ত হবে। ঠিক আছে। তো এই রিগার্ডিং কিছু তিনি গল্প বলেছেন, তার নিজের লাইফের স্টোরি শেয়ার করেছেন। তার মধ্যে একটা স্টোরি হচ্ছে যে ওনার একটা রক্সি বলে কুকুর ছিল, পেট। ছোটো থেকে তাকে বড় করেছেন এবং তাকে ভীষণ ভালোবাসতেন। তো ভালোবাসতেন, তার সঙ্গে টিভি দেখা, খাওয়া সব একসঙ্গে যা হয় ঘরে এক পেট থাকলে। তো তার প্রতি একটা অন্যরকম ভালোবাসা, একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়। তো ওনারও হয়েছিল, লেখকেরও তাই হয়েছিল। তো এবার যখন কুকুরটি বেঁচে ছিল, তখন থেকেই তার মনের মধ্যে ওয়ারি হতো, চিন্তা হতো যে যখন সে থাকবে না, যখন সে মারা যাবে, তখন তার কীভাবে চলবে, সে কীভাবে কাটাবে সেই কুকুরটি ছাড়া। তো তারপর যথারীতি ঠিক প্রপার সময় সুস্থভাবে পিসফুলি কুকুরটি ডেথ করে। কিন্তু তারপরেও 10টা বছর টানা উনি সেই টেনশনে, সেই চিন্তাতে কাটিয়েছেন, ওভার থিঙ্কিংয়ে কাটিয়েছেন। তাকে মিস করেছেন, তার অভাব, মানে তার অ্যাবসেন্সটাকে, অ্যাবসেন্সে তিনি নিজেকে কষ্ট পেয়েছেন, নিজেকে কষ্ট দিয়েছেন, ওয়ারি করেছেন, ওভার থিঙ্কিং করেছেন। তো তারপরে হঠাৎ করে উনি রিয়ালাইজ করেন যে 10 বছর ধরে আমি নিজেকে কষ্ট দিয়েছি। আমি আমার ইয়াঙ্গার সেলফকে, মানে 10 বছর ধরে, মানে 10 বছর পর উনি রিয়ালাইজ করেছেন, মানে 10 বছর আগে ওনার যে বয়সটা ছিল, জীবনের 10টা বছর উনি ওয়েস্ট করেছেন কীভাবে। তো সেটাই বলছেন, উনি রিয়ালাইজ করেছেন। উনি কী বলছেন সেটা আমি বলছি, তারপরে মানেটা বলছি। এই যে, I spent over 10 years worrying about his demise, and now when I look back I feel so sad for my younger self, because nobody deserves to live with so much anxiety। কেউ ডিজার্ভ করে না এত বেশি অ্যাংজাইটিতে জীবনযাপন করা, মানে এত বেশি এত বেশি অ্যাংজাইটি, মানে ওয়ারি করছো, চিন্তা করছো, তাহলে তো তোমার মধ্যে স্ট্রেস আসবে, অ্যাংজাইটি আসবে। তো এগুলো আমরা ডিজার্ভ করি না, এগুলো মানুষ ডিজার্ভ করে না। তো এটাই উনি 10 বছর অ্যাংজাইটিতে থাকার পর, ওই স্টেট অফ মাইন্ডে থাকার পরে উনি রিয়ালাইজ করেছেন যে আই ফিল সো স্যাড ফর মাই ইয়াঙ্গার সেলফ, মানে আমার ভীষণ খারাপ লাগছে আমার
সেই 10 বছর মানে আমার পেরিয়ে যাওয়া 10 বছরের সময়টার জন্য, যে সময়টাতে আমি সুন্দরভাবে আমার লাইফটা কাটাতে পারতাম, কিন্তু পারিনি, পারিনি। নোবডি ডিজার্ভস টু লিভ উইথ সো মাচ অ্যাংজাইটি। কেউ ডিজার্ভ করে না এত বেশি অ্যাংজাইটিতে জীবন, মানে অ্যাংজাইটি নিয়ে জীবনযাপন করা। এবার দেখো কি বলছে, why was I anxious about something that did not happen for another 10 years? Instead of being grateful to have been loved by a dog so unconditionally. মানে বলছে দেখো, আমি আগেও বলেছি যে সব সময় আমাদের কাছে দুটো চয়েস থাকে, আমাদের কাছে দুটো অপশন থাকে। যখনই কোনো ঘটনা ঘটে তখনই আমাদের কাছে দুটো সবসময় চয়েস থাকে। কি চয়েস না, আমি সেটাকে কিভাবে দেখব, ঠিক আছে, হয় ব্লেম করব, নয়তো সেখান থেকে কিছু শিক্ষা নেব, শিক্ষা নিয়ে বেরিয়ে আসবো। তো এখানে তাই বলছে যে আমি কেন বুঝতে পারিনি সেই 10টা বছর আমি ওয়ারি করে অ্যাংজিয়াসলি না কাটিয়ে আমি তো এইভাবেও কাটাতে পারতাম যে আমি কত সৌভাগ্যবান যে আমি এত ভালো একটা কুকুরের সঙ্গে 10 বছর কাটিয়েছি, যে কুকুরটা আমাকে এত ভালোবেসেছে, আমার প্রতি সে এতটা অনেস্ট ছিল। তো এইভাবে দেখতে বলছে, ঠিক আছে। Why was I anxious about something that did not happen for another 10 years instead of being grateful to have been loved by a dog so unconditionally? মানে কুকুরটা যে তাকে ভালোবাসতো সেটার মধ্যে কোনো কন্ডিশন ছিল না। পশুর কখনো কন্ডিশন থাকে না। পশু সবসময় ওরকম করেই তার প্রভুকে ভালোবাসে, কোনো রকম কন্ডিশন দিয়ে না, যে এটা করলে তবে আমি ভালোবাসবো, ওটা করলে আমি তবে ভালোবাসবো, সেরকম না। আমরা রাস্তাতেও দেখি কুকুরদেরকে, রাস্তার কুকুরে একটা বিস্কিট ছুঁড়ে দিলে সে ঠিক লেজ নাড়াতে নাড়াতে আমাদের পেছন পেছন আসতে থাকে। তো ওরা ওই রকমই, তারপর দূর করলে ওরা চলে আসে। তো ওরা ওই রকমই, ওদের মধ্যে কোনো কন্ডিশন থাকে না। তো সেটাই বলছে যে আমি ওয়ারি করে, চিন্তা করে, টেনশন করে কেন কাটালাম, তার জায়গায় তো আমি এভাবেও কাটাতে পারতাম যে আমি তো ভীষণ সৌভাগ্যবান যে আমি এরকম একজন কুকুরের সান্নিধ্য পেয়েছিলাম এত বছর, যে আনকন্ডিশনালি আমাকে ভালোবাসতো। I was worried about losing him all the time. মানে আমি ওয়ারি করতাম সব সময়, অল দ্য টাইম, কে সে হারিয়ে গেলে, মানে সে মারা গেলে কি হবে, সে হারিয়ে গেলে কি হবে, আমার কিভাবে চলবে। আমাদের হয় না মাঝে মধ্যে যে আমরা যখন কাউকে খুব বেশি ভালোবাসি, অ্যাটাচমেন্ট হয়ে যায় যার সঙ্গে, তার হারানোর যে একটা চিন্তা, হারানোর যে ভয় মনের মধ্যে কাজ করে, তো সেই হারানোর ভয়টাই একটা লিমিট অবধি থাকলে ঠিক আছে। আমরা সবাই, আফটার অল উই আর অল হিউম্যান বিং, আফটার অল আমরা সবাই হচ্ছে মানুষ। তো আমাদের মধ্যে যথারীতি অল্প বিস্তর এই ফিলিংসটা থাকবে এবং থাকা উচিত, আমরা তো রোবট নই। তবে এটা যখন এক্সট্রিম লেভেলের হয়ে যায় তখনই মুশকিল। তো সেটাই বলছে যে আমি সব সময় ওয়ারি করতাম। আমাদের মধ্যেও চিন্তা হয় যে যাকে আমরা ভালোবাসি তার অ্যাবসেন্সে আমার কিভাবে চলবে, আমি কি করে থাকবো তার অ্যাবসেন্সে। তো মাঝে মধ্যে এলো, আবার সেটাকে আমি বের করে দিলাম কি না, প্রেজেন্টে বাঁচার জন্য। এই সময়টা যখন আমি পাচ্ছি, বর্তমান সময়টা যখন আমি তারকে পাচ্ছি, তার সান্নিধ্যে আছি, আমার বাবা মা প্রিয় মানুষজনদের সঙ্গে যখন আছি, তখন এই সময়টাকে, এই কোয়ালিটি টাইমটাকে আমি ভালো করে স্পেন্ড না করে আমি বর্তমানে বসে যদি ভবিষ্যতের সেই হারানোর চিন্তায় আমি মগ্ন থাকি, সেটা তো হবেই একদিন না একদিন। আমরা পৃথিবীতে এসেছি, আমরা মারা যাবই, এটাই হচ্ছে বাস্তব। সবথেকে জীবনের সত্যি হচ্ছে এটাই হচ্ছে ট্রুথ, এটাই হচ্ছে রিয়ালিটি। তো এটাকে মেনে নিতেই হবে। তো এটাকে মেনে না নিলেও কোনো আমাদের কন্ট্রোলে নেই যে আমি মানছি না, মানবো না বললেই যে আমি কিছু কন্ট্রোল করতে পারবো তার চলে যাওয়াটাকে, তাকে যে থামিয়ে দিতে পারবো না। তো সেই হিসেবে আমাদের কাছে দুটো চয়েস আছে, সবসময় থাকে, যে হয় আমি প্রেজেন্টে বাঁচবো সেই মানুষদের সঙ্গে বা সেই পশু বা যেই আছে যার সঙ্গে বেশি অ্যাটাচমেন্ট আছে, আর নয়তো আরেকটা অপশন হচ্ছে এই যে লেখক যিনি বলছেন যে আমি ওয়ারি করে কাটিয়েছি 10 বছর,
তো যখন সে সামনে আছে তখন তাকে সম্পূর্ণভাবে তার সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড না করে সে যখন মারা যাবে সেই চিন্তায় ওয়ারি করে নিজের মাথা খারাপ করাটা উচিত না। এতে নিজেরই লস হয়, নিজের মেন্টাল ডেভেলপমেন্টে বাধা সৃষ্টি হয় এবং নিজের বডির মধ্যেও নানা রকম ডিজিজ ক্রিয়েট হয়। তো বলছে আই ওয়াজ ক্রিয়েটিং, এবার মন দিয়ে ভালো করে শোনো, আমি খুব ইম্পর্টেন্ট লাইন বলছে আই ওয়াজ ক্রিয়েটিং মাই ওন পেন বাই ক্রিয়েটিং সিনারিওজ দ্যাট মেড মি মিস আউট অন সো মেনি মোমেন্টস when I could have just been happy if only I was not busy overthinking about what might go wrong. তো এখানে বলছে আই ওয়াজ ক্রিয়েটিং মাই ওন পেন, আমি আমার ব্যথা নিজেই ক্রিয়েট করেছি, আমি যে ব্যথা ফিল করেছি সেটা ক্রিয়েট আমরা নিজেরা করছি, আমি নিজে করেছি। এবং কিভাবে না ইম্যাজিনেশনের দ্বারা বিভিন্ন রকম বাজে ওয়ার্স্ট সিনারিও, মানে যেমন নেগেটিভ কোনো চিন্তা এলে এক্সট্রিম নেগেটিভ আসে না, যে মারা গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এরকম ধরনের যে একটা ওয়ার্স্ট চিন্তা, একদম এক্সট্রিম লেভেলের নেগেটিভ চিন্তা, এই সিনারিও আমি যে ক্রিয়েট করছি তাতে কে ব্যথা পাচ্ছে, ব্যথা অনুভব করছি, আমি নিজে ব্যথা অনুভব করছি। তাই বলছে আই ওয়াজ ক্রিয়েটিং মাই ওন পেন বাই ক্রিয়েটিং সিনারিওজ দ্যাট মেড মি মিস আউট। এর ফলে আমি সেই অনেক মুহূর্তগুলো মিস করেছি, তার ফলে যে মুহূর্তগুলোতে আমি খুশিতে থাকতে পারতাম এবং আমি আমার মেন্টালি গ্রোথে, আমার ক্যারিয়ারের গ্রোথে আমি লাগাতে পারতাম। বোঝা গেল? বলছে আই ওয়াজ ক্রিয়েটিং মাই ওন পেন বাই ক্রিয়েটিং সিনারিওস দ্যাট মেড মি মিস আউট অন সো মেনি মোমেন্টস, অনেক মুহূর্ত, ওয়েন আই কুড হ্যাভ জাস্ট বিন হ্যাপি, যেখানে আমি হ্যাপি থাকতে পারতাম, খুশিতে থাকতে পারতাম যে সময়গুলোতে, কিন্তু ইফ অনলি আই ওয়াজ নট বিজি ওভার থিঙ্কিং, কেবলমাত্র আমি ওভার থিঙ্কিংয়ে এত ব্যস্ত ছিলাম সেই সময়গুলোতে, যে কারণে আমি গ্রো করতে পারলাম না, আমার মানসিক গ্রো হয়নি। তো আজকে এইটুকুই আমি বললাম, এটা 43 পেজ, 42-43 পেজ মিলিয়ে আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদেরকে তুলে ধরলাম। তো কথার কথা হচ্ছে যে আমরাও তো এটাই করছি, সাধারণ মানুষ আমরাও তো তাই করি না, আমরা যতদিন না অ্যাওয়্যার হব ততদিন এটাই করে যাব। কিছু একটা হচ্ছে বা কিছু একটা হলো, সেটাকে নিয়ে এত বেশি ওয়ার্স্ট সিনারিও, এক্সট্রিমলি নেগেটিভ জিনিস আমরা যে ইম্যাজিন করি, তাতে লাভের লাভ কিছু হয় না। ব্যথা আমরা পেন অনুভব করি আমরা নিজেরা, ব্যথা অনুভব করি আমরা নিজেরা, কষ্ট হয় আমাদের নিজেদের, কিন্তু আমরা সবসময় ব্লেম করতে থাকি। তো সেটাই উনি বলছেন যে ওভার থিঙ্কিং খুব খারাপ জিনিস। তো যাই হোক, আজকে ভিডিওটা, এবার তো ভিডিও একটু বড় হবে, কারণ কি আমি বিষয়গুলো যে বোঝানোর চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝতে পারছো। বুঝতে না পারলে আবার প্রশ্ন করবে, আমি যথারীতি আমি চেষ্টা করব উত্তর দেবার এবং ভালো করে পরিষ্কার করে বোঝানোর, এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।